ম্যাচ ভেন্যু কিংস অ্যারেনায় আছেন আমাদের সহকর্মী জহির সাগর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাগর, খেলা যেমনটা দেখলাম, আক্রমণাত্মক কিংবা পজিশন বলুন সবই বাংলাদেশের পক্ষেই ছিল। তারপরও শেষ পর্যন্ত হারতে হলো বাংলাদেশ দলকে। কেন এমনটা হলো এবং সেই স্কোরিংয়ের সমস্যাটা এখনো পর্যন্ত কেন কাটিয়ে ওঠা সম্ভব হলো না? রেদওয়ান সাহেব, এই প্রশ্নের উত্তর আসলে ম্যাচ শেষে একটু পরেই ম্যাচ শেষে ভালো বলতে পারবেন হাভিয়ার কাবরেরা। কেন বাংলাদেশ দলকে দিয়ে গোলের খেলা ফুটবলের সেই গোলটাই কেন বাংলাদেশ পাচ্ছে না। শুধু এই ম্যাচ নয়, আপনাকে যদি একটা পরিসংখ্যান দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন গোল স্কোরিংয়ে কতটা দুর্বল টিম বাংলাদেশ। এটা এই ম্যাচ সহকারে সবশেষ 7 ম্যাচে মাত্র একটি গোল করেছে টিম বাংলাদেশ। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশের গোল করার যেই অনীহা বলতে পারি, যে গোল করতে না পারে যে ব্যর্থতা, সেটা বাংলাদেশকে তাড়িয়ে বেড়াচ্ছে। আজকে কথা বলতে হবে একের পর এক আক্রমণ। যারা স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন, গ্যালারিতে বাংলাদেশ দলকে সাপোর্ট করেছেন, প্রত্যেকের একই কথা যে গোলটা কেন পাচ্ছে না বাংলাদেশ। আমরা দেখেছি ফাহিমে প্রথমার্ধে যে দুই উইং ধরে ফাহিম খেলেছেন, রাকিব খেলেছেন, তাদের পেছনে মোরসালিন খেলেছেন। এই তিনজন বেশ সুযোগ পেয়েছেন বলতে 3, 4, 5, 6টা পর্যন্ত সুযোগ পেয়েছেন প্রথমার্ধে, কিন্তু তারা কোনোটাকেই গোলে কনভার্ট করতে পারেননি। হাভিয়ার কাবরেরা বলছিলেন প্রথম ম্যাচের আগে যে তার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাটা কিন্তু এই গোল স্কোরিং। সেই স্কোরিং নিয়ে তিনি অনেক কাজ করেছেন, কিন্তু আলটিমেট যেই রেজাল্ট সেটা কিন্তু আমরা দেখতে পারিনি। দ্বিতীয়ার্ধ 3 জন ফুটবলারকে পরিবর্তন করার পরে খেলার যে ধরন, স্পিড, সেটা বাংলাদেশে আরও বাড়িয়েছে, পজিশন আরও বেড়েছে, কিন্তু আলটিমেট যেই লক্ষ্য বাংলাদেশের গোল করে জেতা, প্রথমে যদি সমতায় ফেরা সেটা পারেনি, দ্বিতীয়ত জয় তো অনেক দূরের কথা। আর সবকিছু মিলে বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু দিন শেষে গোলটাই করতে পারেনি। এই ব্যর্থতা বাংলাদেশকে বয়ে নিতেই হবে। সাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কিংস অ্যারেনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জহির সাগর।